আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ৭০। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আবিরের আদুরে ভঙ্গির কথোপকথন শুনে মেঘ লজ্জায় নুয়ে পড়েছে, মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। মেঘের দুগাল লাল হয়ে গেছে, নাকের ডগায় ঘাম জমে চিকচিক করছে। অডিও কলে আর মেসেজে মেঘের কথার রাজত্ব চললেও ভিডিও কলে আবিরের সাথে কথা বলতে মেঘের হিমশিম খেতে হয়। গত ১.৫ বছরে আবির যতটা ভদ্র থাকার চেষ্টা করেছে, এই ২-৩ মাসে ভদ্রতার সেই মুখোশ সরে গেছে। সব বিধিনিষেধ ভুলে মেঘকে আপন করার এক বিচিত্র প্রচেষ্টা চলছে। আবিরের অব্যক্ত দৃষ্টি সর্বক্ষণ কিছু ব্যক্ত করতে চায়, আর সেই অবিচ্ছেদ্য দৃষ্টিতে মেঘ বারংবার ঘায়েল হয়। আবিরের সাথে যতবার কথা হয়, কল কাটার আগে মেঘের শেষ কথা থাকে, আই মিস ইউ। আবিরকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কাটে প্রতিবার। মেঘের এমন কর্মকাণ্ডে নিঃশব্দে হাসা ছাড়া আবিরের আর কিছুই করার থাকে না। রাত ১১টার দিকে তানভীর বন্যার নম্বরে কল দিল। আজ প্রথম কলটাই রিসিভ হলো। বন্যা মৃদু স্বরে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্বর কমেছে? কিছুটা। ওষুধ খেয়েছো? জি। আপনি খেয়েছেন? না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, এত রাত হয়ে গেছে এখনো খাননি কেন? একটা কাজে শহরের বাইরে আসছিলাম। অনেক রাত হয়ে গেছে, তেমন দোকানপাট খোলা নেই। দু একটা খোলা আছে, কিন্তু খাবারের মান তেমন ভালো না, তাই খেতে ইচ্ছে করেনি। সারা রাত না খেয়ে থাকবেন? তুমি হঠাৎ আমার খাবার নিয়ে এত চিন্তা করছো কেন? ঘটনা কি? আমার সামান্য জ্বর দেখে আপনি সন্ধ্যায় যেভাবে ডাক্তার দেখাতে উতালা হয়ে গিয়েছিলেন, তখন কি আমি কিছু বলেছি? এটাকে সামান্য জ্বর বলে না বন্যা। ১০৩ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট জ্বর কখনোই স্বাভাবিক না। তার থেকে বড় কথা, এত জ্বর নিয়ে তুমি ঘুরতে বের হলে কোন বিবেকে? এই তোমার ম্যাচিউরিটি? আমি কখন বললাম আমি ম্যাচিউর? তাছাড়া আজ না বের হলে হয়তো জীবনের সেরা মুহূর্তটা মিস করতাম। মানে? কিসের সেরা মুহূর্ত? তেমন কিছু না, তবে অনেক কিছু। বনুর মতো তুমিও শুরু করো না প্লিজ। এমনিতেই খাইনি, মাথা ঘুরছে। তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বেহুশ হয়ে যাব। কি হয়েছে বলো প্লিজ। বন্যা ফিসফিস করে বলল, আপু আসছে, বাই। বন্যা কল কেটে দিয়েছে। তানভীর থম মেরে বসে আছে। একটু পর আবিরকে মেসেজ দিল। খানিক বাদে আবিরের কল আসছে। রিসিভ করতে আবির বলল, তোকে আমি একটা কাজ দিয়েছিলাম, তা না করে এত রাতে কার সাথে কথা বলছিস? তানভীর স্বাভাবিক কণ্ঠে জানালো, বন্যার সাথে কথা বলছিলাম, আর তোমার কাজ শেষ করেই কথা বলছি। আমি তো তোমার মতো না, যে সব কাজ ফেলে রেখে বইয়ের সঙ্গে প্রেম করতে লেগে যাব। দূর। বেশি কিছু বলতেও পারি না, কারণ বোনটাও আমারই। আবির ঠাট্টার স্বরে শুধালো, এত রেগে আছিস কেন? কি হয়েছে ভাই? রেগে থাকবো না? একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বসছি। সবকিছু ফাইনাল। তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য জাস্ট কল দিয়েছি। ২ মিনিটের আলাপ, সেখানে তুমি আমার কল রিসিভ করলাই না, উল্টো আমায় ব্লক করে দিলা। এখন আবার আমায় বলতে আসছো আমি কাজ ফেলে কার সঙ্গে কথা বলি? বাহ ভাই। আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলল, প্রেমের সময় যারা বাগড়া দেয় তারা মানুষরূপী আগাছা, বুঝলি? আমি আগাছা হলে তুমিও আগাছা। আমার প্রেমের সময় তুমি বাগড়া দিয়েছো? একদম না। আমি একবার কল দিয়ে ওয়েটিং পেয়ে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছি। আর একটাও কল দেইনি। তুই কথা শেষ করে মেসেজ দিয়েছিস, তারপর আমি কল দিয়েছি। আর তুই? আমি বারবার কল কেটে দিচ্ছিলাম, তারপরও তুই কল দিয়েই যাচ্ছিলি। হয়েছে হয়েছে। আমি মানছি আমি আগাছা। শুধু তুমি না, সবার জীবনেরই আগাছা আমি। বেকুবের মতো এক মেয়ের প্রেমের প্রস্তাবে রাজি হয়ে বাসার সবার চোখে আগাছা হয়েছি। ওই মেয়ের জন্য নিজের পড়াশোনা ধ্বংস করেছি। রাজনীতির নামে মুখোশধারী মানুষের সাথে প্রতিনিয়ত বাগবিতণ্ডায় জড়াচ্ছি। এখন একজনকে মন থেকে ভালোবাসি, কিন্তু তার জীবনেও আমি ভিলেন পদে আছি। আহারে, আগাছাময় জীবন আমার। আবির মোলায়েম কণ্ঠে বেশ কিছুক্ষণ বোঝানোর চেষ্টা করল। তানভীরের সভাপতি নির্বাচনের ১ বছর কেটে গেছে। ৩ বছরের কমিটি ১ বছরে তছনছ হয়ে গেছে। কমিটি সদস্যদের ঐক্যবদ্ধ জোট ভেঙেছে আরও ৩-৪ মাস আগে। সহসভাপতি, যুব সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের একের পর এক দ্বন্দ্বে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে তানভীর। স্থানীয় নেতাসহ এমপি, মন্ত্রীরাও সমস্যার সমাধান করতে পারছে না। মিটিংয়ে সব মেনে নিলেও সুযোগে একজন আরেকজনের মাথা ফাটাতে ব্যস্ত। তানভীরের সঙ্গে কারো পার্সোনাল শত্রুতা নেই ঠিকই, কিন্তু চোখের সামনে নীরব বিরোধী কর্মকাণ্ড সহ্যও করতে পারছে না। সেই সঙ্গে বন্যাকে নিয়ে আছে তার সুদূর চিন্তাভাবনা।
বন্যার পরিবারে বন্যার বাবা সরকারি চাকরিজীবী, বড় বোনও তাই। এমনকি বন্যার আত্মীয়-স্বজনের বেশিরভাগই সরকারি চাকরিজীবী। বন্যার আপুর জন্য সরকারি চাকরিজীবী ছেলে খোঁজা হচ্ছে। সেখানে বন্যা তার বোনের থেকে বেশি ব্রিলিয়ান্ট, দেখতে শুনতেও মাশাল্লাহ। তাই স্বাভাবিকভাবে বলা যায় বন্যাকে বিয়ে করার জন্য তানভীরের বিন্দুমাত্র যোগ্যতা নেই। বন্যাদের বংশের কেউ কখনো রাজনীতি করেনি। সেখানে তানভীরদের বাসায় স্বয়ং আলী আহমদ খান এককালে এলাকার সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন। গ্রামের বাড়িতে এখনো অনেকে ওনাকে নেতা হিসেবেই চিনেন। পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে একসময় রাজনীতি ছেড়ে গ্রামের সাথে সম্পর্ক ছিন্ন করে ঢাকায় চলে আসেন। হয়তো বাবার রক্তের টানে কলেজ জীবনে আবিরও টুকটাক রাজনীতিতে জড়িয়েছিল, তবে পুরোপুরি জড়ানোর আগে কলেজের এক স্যার আবিরকে বুঝিয়ে রাজনীতির চিন্তা ছাড়িয়ে পড়াশোনার প্রতি মনোযোগী করেন। আব্বু আর স্যারের কথা মেনে আবিরও রাজনীতি নিয়ে তেমন ভাবেনি। কিন্তু তানভীরে আবিরের মতো না। ওই মেয়ের কারণে বাসায় যখন ঝামেলা হয়েছিল, তখন ২-৩ নেতা আলী আহমদ খান ও মোজাম্মেল খানকে বাজে কথা বলেছিলেন। সেখান থেকেই তানভীরের ভেতরে জেদ কাজ করে আর সে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়। রাজনীতি করতে না দিলে পড়াশোনা করবে না বলে হুমকি পর্যন্ত দিয়েছিল। তখন বয়স কম ছিল, তাই তানভীর এতটা জেদি ছিল যে আবিরও তাকে মানাতে পারেনি। তাই বাধ্য হয়ে তানভীরের বেশ কিছু শর্ত দিয়ে আবিরও রাজি হয়েছিল। কয়েক বছরে তানভীরের মন উঠে গেছে। একদিন কথায় কথায় মেঘের মুখে শুনেছে বন্যার রাজনীতি একদম পছন্দ না। তাই ইদানিং তানভীরের মাথায় ভূত চেপেছে সে রাজনীতি ছেড়ে পড়াশোনা করবে, চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করবে। একটা সময় তানভীরের রাজনীতির জন্য আবিরকে প্রচুর বকা খেতে হয়েছিল, তবে এখন সবাই মোটামুটি স্বাভাবিক। তানভীরকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। অথচ তানভীর হুট করে সিদ্ধান্ত নিয়েছে সে এই অমার্জিত রাজনীতি আর করবে না। যেখানে এক কমিউনিটির অন্তর্ভুক্ত সদস্যরা নৈতিকতা ভুলে একে অপরের সঙ্গে দাঙ্গায় জড়াতে পারে, সেই নোংরা রাজনীতিতে তানভীর থাকবে না। এমপি তানভীরের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু সে তার জেদ থেকে এক চুলও নড়বে না। আবিরকে কল দেওয়ায় আবিরও নিরেট কণ্ঠে বলেছিল, আমার ভাই যা বলবে তাই হবে। আমি আমার ভাইকে খুব ভালোবাসি। ও যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। ও রাজনীতি করতে চেয়েছে, আমিও তাতেই সাপোর্ট করেছি। আর এখন সে যা সিদ্ধান্ত নিয়েছে তাতেও সাপোর্ট করব। কারণ আমি আমার ভাইকে কারোর প্রতি প্রতিহিংসার আগুনে জ্বলতে দেখতে পারবো না। অতি সামান্য একটা বিষয় নিয়ে কমিউনিটিতে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, তার প্রভাব যে আমার ভাইয়ের ওপর পড়বে না, তার কি গ্যারান্টি আছে? আজ নয়তো কাল কেউ যে আমার ভাইয়ের ওপর অ্যাটাক করবে না, তার কি নিশ্চয়তা আছে? এমপি আবিরকে বোঝাতে ব্যর্থ হয়েছেন। ওনাদের ইচ্ছে ছিল তানভীরকে সভাপতি পদে রেখে বাকি কিছু সদস্য যুক্ত করে জেলা ভিত্তিক নতুন করে কমিউনিটি গঠন করে ফেলা। কিন্তু তানভীর রাজি না থাকায় নতুন করে আবারও সবকিছু করতে হবে সেসব ভেবে সবাই কিছুটা চিন্তিত। আগামী সপ্তাহে মিটিং ডাকা হয়েছে। সেই দিন সবকিছু ঠিকঠাক হলে কমিটি ঠিক থাকবে না, না হয় অফিসিয়াল কমিটি বাতিল করা হবে। তানভীরের সেসব চিন্তা নেই। আর তানভীরকে ব্যস্ত রাখতে আবির ইচ্ছে করে অফিসের কাজসহ বেশ কিছু কাজের জন্য তানভীরকে চাপে রেখেছে। দুপুর থেকে রাকিবের ফোন রিয়া আর জান্নাত এক নাগাড়ে কল দিয়ে চলেছে। বাধ্য হয়ে ৪টা নাগাদ রাকিব অফিস থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। রিয়া আজ সারাদিন ধরে মেঘের জন্য রান্না করেছে, সেগুলো রাকিবকে দিয়ে পাঠাবে। রিয়ার সঙ্গে জান্নাতও বায়না ধরেছে মেঘের জন্য খাবার পাঠাবে। রাকিবের কিছুই জানতো না। অফিস থেকে এসে এত আয়োজন দেখে হতভম্ব হয়ে গেছে। কারণ জিজ্ঞেস করায় রিয়া বলেছে মেঘের আব্বু বিয়েতে রাজি, সেই খুশিতে তাদের সামান্য আয়োজন। আবিরের আব্বু রাজি হলে বিশাল আয়োজন করবে। রিয়ার কথা শুনে রাকিব রীতিমতো আশ্চর্য হয়ে গেছে। মেঘের আব্বু আবির মেঘের সম্পর্কে রাজি, এটা রাকিব না জেনে অথচ রিয়া জান্নাত জানে, এটা ভেবে হতাশ হচ্ছে। ফ্রেশ হয়ে আবিরকে কল দিল। আবির কল রিসিভ করতেই রাকিব বলল, ভালোই তো, আজ শ্বশুরকে রাজি করিয়ে ফেলেছিস, কাল বাপকেও রাজি করিয়ে ফেলবি। পরশু বউকে নিয়ে বিদেশে পাড়ি জমাবি। এদিকে তোর যে রাকিব নামের একটা বন্ধু ছিল সেটা বেমালুম ভুলে যাবি, বন্ধুত্বের সম্পর্কও ভেঙে দিবি। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ৭ বছরের দূরত্বে যে বন্ধুত্ব ভাঙেনি ৫ মাসে সেই বন্ধুত্ব কিভাবে ভাঙবে? আর শ্বশুর রাজি এটা তোকে কে বলেছে? জান্নাত আর রিয়া বলল, তারা এই খুশিতে সারাদিন ব্যাপী রান্না করেছে তোর বউকে খাওয়ানোর জন্য। মানে কি এসবের? মনে রাখ, আগে বল তোর শ্বশুর কি আসলেই রাজি? কথা বলছিস তুই? তুই কি পাগল হয়েছিস? এখন কথা বললেও উপায় আছে? একদিন রিয়াক্ট করে চিন্তায় আছি।
রাগে 6 মাসের হুমকি তো দিয়েছি ঠিকই, কিন্তু মানলে বিশ্বাস। কবে না সব ভুলে বিয়ের আলোচনা শুরু করে দেন। আর এখন যদি এখান থেকে আমি এই কথা তুলি, দেখা যাবে কাল সকালে মেঘের বিয়ের জন্য তোড়জোড় শুরু করে দিবেন। জান্নাতকে কি বলেছিস তাহলে? জান্নাতের সাথে মজা করেছি। সে কাল ভাবির মতো আচরণ করেছে, তাই আমিও দেবরের মতো দুষ্টুমি করেছি। পুরোটা দুষ্টুমি ছিল এমনটা নয়, কারণ আমার শ্বশুরের এমন আচরণ আমাকেও বেশ ভাবাচ্ছে। কেন, কি হয়েছে? আমি রাগ করে বাসা থেকে চলে যাওয়ার পর থেকে চাচ্চু অনেক শান্ত হয়ে গেছেন। মেঘের বিয়ের জন্য নিজেই উঠে পড়ে লেগেছিলেন, আবার নিজেই চুপ হয়ে গেছেন। এমন কেন করলো আমি জানি না। তবে সন্দেহ করছি, এত বছর আব্বুর সাথে আমার রেগুলার কথা হতো। চাচ্চুর সাথে ৭ দিনে ১ দিন কিংবা ১৫ দিনে ২ মিনিটের জন্য কথা হতো। অথচ এবার আমি এখানে আসার পর থেকে আব্বুর থেকে বেশি চাচ্চুর সাথে কথা হচ্ছে। রেগুলার ২ বেলা করে উনি নিজেই ফোন দেন। এমন না যে শুধু প্রজেক্টের জন্য উনি চিন্তিত। এমনিতেই খোঁজ নেন, কি করছি, খাচ্ছি কিনা ঠিকমতো, কবে ফিরবো, শরীর ঠিক আছে কি, আরো অনেক কিছু। আগে যেসব কথা আব্বু বলতো, সেসব কথা এখন চাচ্চু বলেন। ওনার এমন আচরণ মাঝে মধ্যে মনে হয় আমি আসার সময় ওনার মেয়েকে সাথে নিয়ে আসছি। ওনার মেয়েকে যেন সুখে রাখি, তার সাথে যেন ভালো ব্যবহার করি, সেই জন্যই দুবার করে ফোন দিয়ে অ্যালার্ট করেন। ভালোই তো, উনি রাজি থাকলে তো টেনশনই করতে হবে না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলতে শুরু করলো, ভাই, উনাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না। হতেও পারে ৬ মাসের হুমকির জন্য এখন কিছুটা শান্ত আছেন। শুনেছি আব্বুর সাথে ঝামেলা হয়েছে, তার জন্য হয়তো কিছুদিন চুপচাপ আছেন। যতদিন না বাসর করতে পারছি, ততদিন পর্যন্ত আমি কাউকে বিশ্বাস করি না। বাসর রাতের পরদিন বলতে পারবো আমার শ্বশুর আমাকে মেনে নিয়েছে কিনা। রাকিব মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, রিয়া আর জান্নাত যে খুশির ঠেলায় এত কিছু রান্না করলো, এখন কি আমি খেয়ে ফেলবো এসব? সোজা আমাদের বাড়িতে নিয়ে আসবি। আমার বইয়ের ভাগ থেকে একটা কিছু কমলে তোর কপালে শনি আছে। রাকিব মুচকি হেসে বলল, তুই এখনো আগের মতোই আছিস। মেঘকে নিয়ে সামান্য একটু মজা করলেও যেভাবে রিয়াক্ট করিস, আমার ভয় হয়। যেই দিন বাসায় মেঘের কথা বলবি, সেই দিন ঠিক কি হবে? কি আর হবে? আব্বুরা উল্টাপাল্টা করলে মেঘের হাতটা ধরে সোজা বাসা থেকে বেরিয়ে যাব। মেঘ যেতে না চাইলে কোলে নিয়ে চলে যাব। এটাই তো চাই, মেঘকে নিয়ে সোজা আমাদের বাসায় চলে আসিস। সেসব পরে দেখা যাবে। এখন রাখি, বের হতে হবে। আচ্ছা ঠিক আছে। রাকিব আর আরিফ খাবার নিয়ে একসঙ্গে মেঘেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গেটের ভেতর খোলা জায়গায় মিম আর আদি ক্রিকেট খেলছিল। মেঘও এতক্ষণ এখানেই ছিল, কেবলই ভেতরে গেছে। আদি বোলিং করছে আর মিম ব্যাটিং করছে। রাকিবের হাতে সব খাবার। ভেতরে ঢুকে আদিদের খেলতে দেখে তাড়াতাড়ি চলে গেছে। পেছনে ছিল আরিফ। গেটের ভেতরে পা রাখতেই বল এসে ঠাস করে ঠোঁটের উপরে লাগছে। একটুর জন্য নাকটা বেঁচে গেছে। আরিফ ব্যথায় আর্তনাদ করে উঠল। মাথা চক্কর দিয়ে উঠেছে। এদিকে মিম ব্যাট ফেলে দৌড়। আদি কি করবে বুঝতে না পেরে মেঘকে ডাকতে ছুটল। আরিফ চোখে অন্ধকার দেখছে। ব্যথা সহ্য করতে না পেরে এখানেই বসে পড়েছে। রাকিব ভেতর থেকে আরিফদের দুবার ডেকেছে, কিন্তু মারিয়া খানের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যাওয়ায় বেরিয়ে এসে দেখতে পারেনি। আদি মেঘকে বলতেই মেঘ দ্রুত ছুটে আসছে। ততক্ষণে আরিফ কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু দাঁত আর মাড়ি চাপ খাওয়ায় রক্ত বের হচ্ছে। মেঘ দৌড়ে এসে আরিফকে তুলে সাপ্লাইয়ের কাছে নিয়ে গেছে। চোখে মুখে পানি দিয়ে আরিফকে ভেতরে নিয়ে গেছে। মেঘ ফ্রিজ থেকে বরফ বের করে ঠোঁটের উপরে লাগাচ্ছে। কিছুক্ষণের মধ্যে জায়গাটা ফুলে গেছে। মিম বেশ কিছুক্ষণ পর নিচে আসছে। শীতল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে। অন্য সময় ইচ্ছাকৃত ব্যথা দিলেও মিম আজ ইচ্ছা করেই কিছু করেনি। মিম ভেবেছিল রাকিব ভাইয়া একাই এসেছেন, তাই রাকিব ভেতরে চলে যাওয়ায় আবার খেলতে শুরু করেছিল। মিম আর আদি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাকিব আরিফের পাশে সোফায় বসে আছে। আলী আহমদ খান বাসায় ফিরে আরিফের অবস্থা দেখে চিন্তিত স্বরে জানতে চাইল, কি হয়েছে তোমার? আরিফ সত্যি কথা বলতে গিয়েও থেমে গেল। মিমের শীতল চোখ দুটো আর অসহায়ের মতো চাহনি দেখে আরিফ আস্তে করে বলল, তেমন কিছু না বড় মামা। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, বসো, আমি আসছি। মিম ভয়ে আরো বেশি সিটিয়ে গেছে। বড় আব্বু জোর গলায় জিজ্ঞেস করলে আরিফ বলে দেবে। বড় আব্বু জানতে পারলে ওদের যে কি হাল করবে সে ভাবতেই মিমের হাত পা কাঁপছে। কিছুক্ষণ পর তানভীর আসছে। রাকিব তানভীরের সাথে কথা বলতে তানভীর রুমে চলে গেছে। মেঘ রান্নাঘরে শরবত করেছে আর মালিয়া খান ওদের জন্য রাস্তা রেডি করছেন।
মিম সেখান থেকে এক গ্লাস শরবত নিয়ে আরিফের কাছে গেল। মিম চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, সরি, আমি আপনাকে সত্যিই দেখিনি। হুট করে এসে ঢুকেছেন আর বলটাও সেই সময়ই লেগেছে। আরিফ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রাগে ফুসফুস করতে করতে বলল, আমি জানি তুমি ইচ্ছে করে এমন করেছো। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি সবসময় আমার সাথে এমন আচরণ করো? মিম ধীর কণ্ঠে বলল, আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এমনটা করিনি। মিথ্যাবাদী মেয়ে, চুপ করো। বড় মামা আসলে আমি সব বলে দিব। মিমের এবার রাগ উঠে গেছে। হাতে থাকা গ্লাসের সবটা শরবত শেষ করে গ্লাস রাখতে রাখতে রাগান্বিত স্বরে বলে, আপনি আমায় ভয় দেখাচ্ছেন? কি ভাবছেন আমি খুব ভীতু? একদম না। আমি কাউকে ভয় পাই না। আমার কারণে ব্যথা পেয়েছেন, তাই মানবতার খাতিরে সরি বলতে আসছিলাম। এখন বুঝতে পারছি আপনি এই সরির যোগ্যই না। মিম রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে গেছে। আরিফ আর রাকিব নাস্তা করে সন্ধ্যার আগেই বেরিয়ে গেছে। এর মধ্যে রাকিবের ফোন দিয়ে রিয়ার সাথে ভিডিও কলে কথাও বলেছে মেঘ। সন্ধ্যার পর আবিরকে একটা ছেলের ছবি পাঠিয়ে মেঘ মেসেজ দিয়েছে, ছেলেটা কেমন? ভালো। কে? মেঘ পরপর একটা বিয়ের কার্ডের ছবি পাঠিয়ে মেসেজ দিল, আগামী শুক্রবার বিয়ে, আপনার দাওয়াত রইল, চলে আসবেন। মানে? কার বিয়ে? মেঘ মুচকি হেসে লিখল, আমার। মার্ডার করে ফেলবো। মেঘ কতগুলো হাসির ইমোজি পাঠিয়ে লিখল, মার্ডার করতে হলেও আপনাকে আমার সামনে আসতে হবে। বিয়ের দিন দেখা হচ্ছে তাহলে। আবির এবার কল দিল। মেঘ ভয়ে কল রিসিভ করছে না, কারণ কল রিসিভ করলে বকা খেতে হবে। ৩ বারের মাথায় বাধ্য হয়ে কল রিসিভ করলো। আবির রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলো, ছেলেটা কে? বয়ফ্রেন্ড। কার? আমা। রাগাবি না আমায়, ছেলেটা কে বল। বললাম তো বয়ফ্রেন্ড। কার? আমার বান্ধবী মায়ার বয়ফ্রেন্ড। কার্ড কার? মায়ের বিয়ে শুক্রবারে, সেটারই কার্ড। বারবার নিজের কথা বলছিলি কেন? আমার বিয়ের কথা শুনে কতটা খুশি হন তাই দেখছিলাম। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে বলল, বিয়ে করার খুব ইচ্ছে তোর? হ্যাঁ, অনেক ইচ্ছে। বিয়ে করলে সাজতে পারবো, ছবি তুলতে পারবো, অনেকগুলো শাড়ি হবে, ড্রেস হবে, কতগুলো গিফট পাবো। আহ, সবগুলো নিয়ে পালাই যাব। মানে? কোথায় পালাবি? মেঘ ফিসফিস করে বলল, আমি তো বিয়ে করব শুধু গিফটগুলোর জন্য। যা যা পাবো সব নিয়ে নিরুদ্দেশ হয়ে যাব। বাহ, অসাধারণ চিন্তা ভাবনা আপনার। টাকা পাঠায় বিয়ের শপিং করতে করতে রুম ভরে ফেলুন, তবুও মানুষের গিফটের আশায় বসে থাকেন না। আপনি বুঝতে পারছেন না, বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর মজাই আলাদা। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বিড়বিড় করল, জিনিসপত্র না দিলেও আপনাকে নিয়ে আমি পালাবো, এটা নিশ্চিত। আবির কিছু বলছে না দেখে মেঘ মোলায়েম কণ্ঠে বলল, একটা কথা বলি? হুম। বলছিলাম, না থাক। কি হয়েছে? বিয়েতে যেতে চাচ্ছিস? মেঘ চোখ বড় করে ভীতিকণ্ঠে বলল, আসলে মায়া খুব জোর করছে। না করে দিব? না করতে হবে না। যাস, সমস্যা নেই। আর কে কে যাবে? বন্যা মানে বন্যা, আমি, মিম আর পাখি। তানভীর ভাইয়া যেতে চাইলে যাবে। ভাইয়াকে আর আপনাকেও দাওয়াত দিয়েছে। সে আমাকে চিনে? হুম। আচ্ছা, যেখানেই যান সাবধানে থাকবেন। জি অবশ্যই। আল্লাহ হাফেজ। শুক্রবার মিম, মেঘ বন্যাকে নিয়ে বিয়ে খেতে গেছে। পাখি আলাদাভাবে ওর হাজবেন্ডের সাথে গিয়েছে। মেঘ তানভীরকে যেতে বলেছিল, এমনকি মায়া নিজেও ফোন দিয়ে তানভীরকে বলেছে, কিন্তু তানভীর যেতে রাজি হয়নি। ছোট বোনের বান্ধবীর বিয়েতে যাওয়াটা তানভীরের কাছে কেমন লাগে যেন। পাখির বিয়েতেও তানভীর যায়নি। মেঘ, মিম আর বন্যা বিয়েবাড়ি থেকে খাওয়া দাওয়া করে ঘুরে ফিরে বন্যাকে বাসায় দিয়ে সন্ধ্যার দিকে বাসায় পৌঁছেছে। আজ বাড়ির পরিবেশ অন্যরকম। আবির যাওয়ার এতদিন পর ৩ ভাই একসঙ্গে বাড়িতে উপস্থিত হয়েছেন। ৩ ভাই সোফায় বসে চা খাচ্ছেন আর গল্প করছেন। মেঘ আর মিম একসঙ্গে সালাম দিল। মোজাম্মেল খান উঠে গিয়ে দুজনের মাথায় হাত বুলিয়ে ঠান্ডা কণ্ঠে শুধালেন, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোদের জন্য জামা নিয়ে আসছি, দেখ পছন্দ হয় কিনা। মেঘ আর মিম জামা পেয়ে খুশিতে গদগদ হয়ে রুমে চলে গেছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর নিচে এসে সবার সঙ্গে গল্প করছে। গল্প কিছুই না, ওনারা কথা বলছেন আর মেঘ আর মিম বসে আছে। তানভীর ছাড়া এখানে সবাই উপস্থিত আছে। কিছুক্ষণ বাদে তানভীরও নিচে আসছে। অনেকদিন পর ভাইদের পেয়ে আলী আহমদ খান মন খুলে কথা বলছেন।
মোজাম্মেল খান তানভীরের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে শুধালেন, শুনলাম তুমি নাকি রাজনীতি করবে না? জি। হঠাৎ এই চিন্তা মাথায় ঢুকলো কিভাবে? এমনিতেই। মোজাম্মেল খান এবার হুংকার দিয়ে উঠলেন, লক্ষ্য স্থির না করলে জীবনে কিছুই করতে পারবে না। এই যে ভাই ভাই করো, ভাইয়ের থেকে কিছু তো শিখতে পারো। আমাদের কোম্পানির বেশিরভাগ দায়িত্ব একা সামলিয়েও নিজের কোম্পানি দাঁড় করিয়ে ফেলেছে। শুধু তাই নয়, এই যে গত 2 মাস রাজশাহী আর চট্টগ্রাম ছিলাম, আমার তেমন কোনো কাজই করতে হয়নি। আবির অলরেডি সবকিছু গুছিয়ে রেখে গেছে। এমনকি ওখান থেকে প্রতিনিয়ত এখানে খোঁজ নিচ্ছে। আর তুমি কি করছো? একবার পড়াশোনা ছেড়ে দিছো। আবিরের কথায় এখন নামমাত্র পড়াশোনা করছো। হুট করে রাজনীতির ভূত চাপছে মাথায়। এখন আবার বলছো রাজনীতি করবা না। তুমি আসলে কি করতে চাও? কি করবা জীবনে? এমন করলে তো কোনো মেয়ের বাবা তোমার কাছে মেয়ে দিবে? তানভীর মনে মনে বিড়বিড় করছে, কোনো মেয়ের প্রয়োজন নেই আমার। শুধু বন্যা হলেই হবে। আমি পড়াশোনা করে সরকারি চাকরি নিয়ে বন্যাকে বিয়ে করব। কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারল না। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, যদি কিছু করতে না পারো, কাল থেকে আমাদের অফিসে যেও। বাবা চাচার ব্যবসা যেহেতু আছে, সেটারই হাল ধরো। আব্বুর কথা বলার ধরন মেঘের একদম সুবিধা লাগছে না। মেঘ তানভীরকে এক পলক দেখে নিল। তানভীর মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। আব্বু বড় আব্বুর সামনে কথা বলার স্বভাব আবির, তানভীর কারোরই নেই। মেঘ কপট রাগী স্বরে বলল, ভাইয়া অফিসে যাবে না, পড়াশোনা করে চাকরি নিবে। মোজাম্মেল খান মেকি স্বরে বললেন, তোমার ভাই করবে চাকরি? মেঘের মন খারাপ হয়ে গেছে। তানভীরের দিকে তাকিয়ে আছে। নিজের ওপর কনফিডেন্স নিয়ে বন্যাকে প্রপোজ করেছে মেঘ। বন্যার নিজের ইচ্ছা অনিচ্ছা সবটা মেঘ জানে। বন্যার আব্বু স্ট্রং মেন্টালিটির মানুষ। উনি যদি একবার মনস্থির করেন চাকরিজীবী ছাড়া মেয়ে বিয়ে দিবে না, তাহলে আর কোনোদিনও ওনাকে রাজি করানো সম্ভব হবে না। তাই আগে থেকে ভাইকে প্রস্তুত করতে হবে। মেঘ তানভীরের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া চাকরিই করবে। ভাইয়াকে কেউ কিছু বলবা না। ভাইয়া ব্যবসা করবে না, চাকরিই করবে। তানভীর বিস্ময়ে চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ফোপাতে ফোপাতে রুমে চলে গেছে। মনের বিরুদ্ধে কিছু ঘটলে অভিমানী মেঘের বুক খুঁড়ে কান্না আসে। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে নিয়ে ওরা আমার থেকে বেশি কনফিডেন্ট, অথচ তুমি কি দাম দিচ্ছ? আবির নিজের কারণে আজ পর্যন্ত যতবার কাঠগড়ায় দাঁড়িয়েছে, তার থেকে কয়েক হাজার বেশি গুণ তোমার জন্য দাঁড়িয়েছে। আমার এইটুকু মেয়েটা পর্যন্ত তোমার জন্য কান্না করছে। তুমি কি এগুলো বুঝো? তোমার কি উচিত না ওদের মুখে একটু হাসি ফুটানো? আলী আহমদ খান কোমল কণ্ঠে বললেন, বাদ দে। বাসায় ফিরে ছেলেটাকে না বকলে কি তোর শান্তি লাগে না? মোজাম্মেল খান চিন্তিত স্বরে বললেন, তোমার তো চিন্তা নাই। একমাত্র ছেলে, তাও আর প্রতিষ্ঠিত। আবির কি তোর ছেলে না? আবির আমার ছেলের মতন, কিন্তু তানভীর আমার ছেলে। ওর ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে হবে। আলী আহমদ খান হুংকার দিয়ে উঠলেন, ছেলে মেয়েদের মাঝে বিবাদ সৃষ্টি করিস না। আবির, তানভীর, মেঘ, মিম আদি প্রত্যেকেই আমাদের সন্তান। কেউ কারোর থেকে বেশি আদরের না, সবাই সমান। বাকবিতণ্ডা চলল বেশ কিছুক্ষণ। আলী আহমদ খান তানভীরকে রুমে চলে যেতে বলেছেন। এদিকে মেঘ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তানভীর ডাকতে এসে দেখছে ঘুমাচ্ছে। আবিরকেও জানিয়ে দিয়েছে। রাত 1:30 নাগাদ মেঘের ফোন ভাইব্রেশন হচ্ছে। দুবার বাজতেই মেঘ ঘুমের মধ্যে কল রিসিভ করলো। অপর পাশ থেকে আবিরের আতঙ্কিত কণ্ঠস্বর আসলো, মেঘ, এই মেঘ, তুই ঠিক আছিস? আবিরের গলা কাঁপছে, কণ্ঠস্বর ভেজা। মেঘ থতমত খেয়ে বলল, হ্যাঁ, আপনার কি হয়েছে? আবির কথা বলতে পারছে না। চাপা কান্নার শব্দ আসছে। মেঘ শোয়া থেকে উঠে বসে উদ্বিগ্ন কণ্ঠে ডাকল, আবির ভাই। একটু থেমে আবারও শুধালো, কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আবির কিছু না বলে কল কেটে দিয়েছে। মেঘ দ্রুত ওয়াশরুম থেকে মুখ ধুয়ে এসে নেট অন করে তাড়াতাড়ি আবিরকে ভিডিও কল দিল। খানিক বাদে আবির কল রিসিভ করলো। বৈদ্যুতিক বাতির আলোতে আবিরের রক্তাভ চোখে চোখ পড়তেই মেঘের শরীর কম্পিত হলো। ফ্যাকাশে চেহারা, গালে পানির দাগ, চোখের নিচে ভিজে আছে এখনো। লাইটের আলোতে চিকচিক করছে। মেঘ আর্তনাদ করে উঠল, কি হয়েছে আপনার? জানি না। ঘুমাইছিলেন? হুম। বাজে স্বপ্ন দেখেছেন? হুম। ভয় পেয়েছেন? আবির ভুরুকুসকে মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে উত্তর দিল, আর একটু হলে আত্মাটা বেরিয়ে যেত। মেঘ নির্বোধের মতো আবিরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঠোঁট বেঁকিয়ে মুচকি হেসে বলল, আপনি না খুব সাহসী, এত ভয় পেলে হবে? আবির চোখ মুখে রাশভারী কণ্ঠে জবাব দিল, পৃথিবীর সবার কাছে আমি সাহসী হলেও আমার মন জানে
একজনের জন্য আমার হৃৎপিণ্ডটা ঠিক কতটা দুর্বল। তার কিছু হলে আমি সত্যিই মরে যাব। আবিরের নিগাড় আখি যুগলে অসহায়ত্বের ছাপ। মেঘ অভিনিবিষ্টের ন্যায় আবিরের জলসিক্ত নয়নের পানে তাকিয়ে আছে। হৃৎপিণ্ডের তীব্র কম্পনে মেঘের গায়ের রক্ত প্রবল বেগে টকবক করছে। আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। অনবরত তীর তীর করে ঠোঁট কাঁপছে। মাথা থেকে ঘামের রেখা কপালের পাশ বেয়ে গড়িয়ে পড়েছে। আবিরের শীতল চোখ দুটো মেঘের অভিমুখে। মেঘ আনমনে কত কিছু ভেবে হঠাৎ পল্লব ঝাপটে প্রশ্ন করল, কি স্বপ্ন দেখছেন? সংকটাপন্ন পরিস্থিতিতে মেঘের প্রশ্ন শুনে নড়ে উঠল আবির। তবে তখনও গভীর দৃষ্টিতে চেয়ে আছে। থমথমে গলায় উত্তর দিল, দুঃস্বপ্নের কথা বলতে নেই। আর আমি মরে গেলেও এই স্বপ্ন সত্যি হতে দেব না। মেঘ ঠোঁট উল্টিয়ে চোখ গোল গোল করে অসহায় মুখ করে চেয়ে আছে। আবির পরক্ষণে বলে উঠল, আচ্ছা শুন। জি। তোর শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ ভালো। এখনো কি শ্বাসকষ্ট হয় বা অন্য কোনো সমস্যা? শ্বাসকষ্ট হয় না, তবে অন্য সমস্যা আছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি সমস্যা? বলিসনি কেন আগে? একটু থেমে আবারও বলে উঠল, আমি তানভীরকে বলে রাখবো কাল সকালে মামুনিকে নিয়ে ডাক্তারের। এর মধ্যে মেঘ আবেগময় কণ্ঠে বলল, কাউকে অতিরিক্ত মিস করার সমস্যা। কোন ডাক্তার দেখাবো বলুন তো? আবিরের কথা বন্ধ হয়ে গেছে। মেঘের এমন কথায় আবিরের চোখে মুখে খানিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। নিদারুণ অনুভূতিরা বক্ষ স্পন্দন বাড়াতে ব্যস্ত। আবির নিশ্চুপ হয়ে চেয়ে আছে অপরূপ সেই মুখমণ্ডলে। মেঘ আহ্লাদী কণ্ঠে আবারও শুধালো, বলুন না কোন ডাক্তার দেখাবো? আবির ভুরুকুসকে গুরুভার কণ্ঠে বলল, সব বিষয় নিয়ে মজা করিস না মেঘ। শারীরিক কোনো সমস্যা মনে হলে ডাক্তার দেখাস প্লিজ। অভিমানে দমকা হাওয়া বয়ে গেল মেঘের মনে। মেঘ ঠোঁট উল্টিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল, মানসিক সমস্যা হলে কি করব? তোর মানসিক সমস্যা শোনার জন্য তো আমি আছি। এই ডাক্তার চলবে না? মেঘ ফিক করে হেসে বলল, আপনি ডাক্তার? সার্টিফিকেটটা দেখাবেন প্লিজ। আবির চোখ সরু করে বলে উঠল, সার্টিফিকেটটা না হয় দেশে ফিরেই দেখাইলাম। টুকটাক কথা চলল কিছুক্ষণ। আবিরের মন ভালো করতে অল্প স্বল্প দুষ্টুমিও করেছে মেঘ। কিন্তু আবিরের মন ভালো হওয়ার বিন্দুমাত্র লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। একদিকে রাত গভীর হচ্ছে, ঘুমে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। মেঘ নিজের প্রতি খুব ক্ষুব্ধ হচ্ছে। আবির আজ খুব মনোযোগী। মেঘ যা জিজ্ঞেস করছে সবটাই তার আদর মাখার উত্তর রেডি। এই অপরূপ মুহূর্ত রেখে ঘুমানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই মেঘের। কিন্তু চোখ যেন মেঘের ইচ্ছাকে পাত্তাই দিচ্ছে না। আবিরের কথার মাঝে ঘুমের আবেশে বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। বিষয়টা খেয়াল করে আবির অত্যন্ত নমনীয় স্বরে জিজ্ঞেস করল, ঘুম পাচ্ছে? মেঘ চোখ বড় করে তাকিয়ে জবাব দিল, কই না তো। আবির মলিন হেসে বলল, জোর করে কথা বলতে হবে না। আমি পালিয়ে যাচ্ছি না, ঘুমান। ঘুম চলে গেছে। কে চলে গেছে কে যায়নি সেটা পরে দেখছি। আপাতত কল না কেটে ফোনটা পাশে রেখে চোখ বন্ধ করুন। মেঘ আঁতকে উঠে চাইল আবিরের অভিমুখে। হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। হৃৎপিণ্ডের পিটপিট শব্দ বেড়েই চলেছে। কল না কেটে কথাটা যেন মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। মেঘ থমথমে কণ্ঠে বলল, কল না কাটলে ঘুম আসবে না। আবির গুরুভার কণ্ঠে জানালো, সেটা আমি বুঝবো, এখন যা বলছি করুন। আবিরের ক্ষিপ্ত নয়নজোড়া দেখে মেঘ ঢোক গিলে বালিশের পাশে ফোন হেলান দিয়ে রেখে গায়ে পাতলা কাঁথা জড়িয়ে শুয়ে পড়েছে। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কল কাটবেন কখন? আমার লজ্জা লাগছে। আবিরের নিরুদ্যম কণ্ঠের জবাব, লজ্জা লাগছে যেহেতু চোখ বন্ধ করে রাখ। বেশরমের মতো তাকিয়ে থাকতে কে বলেছে? মেঘ চোখ মুখ কুঁচকে কণ্ঠ ভারী করে বলল, আপনি এটা বলতে পারলেন? আবির গম্ভীর গলায় বলল, চোখ বন্ধ। আর একবার চোখ খুললে খবর আছে। মেঘ চোখ বন্ধ করে কাট কাট গলায় জানালো, আপনি কিন্তু নিজ দায়িত্বে কল কেটে দিবেন। আবিরের আর কোনো জবাব এলো না। বৈদ্যুতিক বাতির আলোতে আলোকিত রুমের ফ্যানের বাতাসে মেঘের চুলগুলো অনবরত উড়ছে। আবির অবাক লোচনে সেই দৃশ্য দেখতে ব্যস্ত। মেঘের মুখের প্রতিটা পশম সূক্ষ্ম নেত্রে পরখ করছে আবির। মেঘের ফর্সা কপালের নিকষ কালো তিলটা খুব বেশি আকৃষ্ট করছে। আবিরের হৃদয় কেঁপে উঠেছে, শরীর জুড়ে অজানা শিহরণ। কিছু সময়ের মধ্যে মেঘের নিঃশ্বাসের শব্দ জোরালো হলো। রাত 2:17। মেঘ গভীর ঘুমে নিমগ্ন। আবির ফোনের ওপাশ থেকে গভীর মনোযোগ দিয়ে তার প্রেয়সীকে দেখতে ব্যস্ত।
ভোরের মৃদু আলো আর বৈদ্যুতিক বাতির আলোতে মেঘের রুম ঝলমল করছে। চোখে আলো লাগছে। মেঘ ঘুমের মধ্যেই ভুরু কুঁচকে নড়ে উঠল। কপালে হাত রেখে চোখ ঢাকার চেষ্টা করলো, কিন্তু পারল না। দীপ্ত আলোর চিত্তদেহে বিরক্ত হয়ে কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে অল্প বিস্তর চোখ মেলল মেঘ। ঘুম ঘুম চোখের কোণে ফোন নড়ে ওঠা কারো অবয়ব ভেসে উঠল। মেঘ তৎক্ষণাৎ ঘাড় কাত করে স্পষ্ট চোখে তাকালো সেদিকে। সঙ্গে সঙ্গে মেঘের সমস্ত শরীর শিউরে উঠল। বালিশে হাত রেখে তারপর মাথা রেখে আবির নিগারো দৃষ্টিতে মেঘের দিকে চেয়ে আছে। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবিরের উস্কো খুস্কো চুল, গাল ভর্তি ছাপ দাড়ি আর নেশাক্ত দৃষ্টি দেখে শোভিত পুরুষের সুপুষ্প সুপুষ্প পারছি না বলতে আদলে মোহে ডুবে গেছে। আসলে ওটা আমি উচ্চারণ করতে পারছি না। আসলে ওটার উচ্চারণ হবে সুষুপ্ত। এখন আমি একটানা পড়ছি তো, আর আমি এর আগে এই উপন্যাসটা পড়ি নাই, বুঝছো? তাই সামনে হুট করে অচেনা শব্দ আসলে এরকম একটু ভুল হয়। তাই ওইটা আমি নরমালি একটু ফানি ভাবে কাটিয়ে দিলাম। ডোন্ট মাইন্ড, হ্যাঁ? আবির ভাঙা, ভাঙা কণ্ঠে বলল, "গুড মর্নিং স্প্যারো।" আবিরের ভাঙা, ভাঙা কণ্ঠ কানে বাজতেই দুর্ভেদ্য আবেশে চোখ বন্ধ করে ফেলল মেঘ। এই দৃষ্টি, কণ্ঠস্বরে মেঘের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছে। চোখ খুলে রাখার বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। আবির তখনও নিষ্পলক চোখে তাকিয়ে আছে। আবির এক গাল হেসে শান্ত কণ্ঠে শুধালো, "ঘুম ভালো হয়নি? আমি এসে পর্দা টেনে দিয়ে যাব?" মেঘ এবার সর্বশক্তি দিয়ে সাফ তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, "আপনি কি সারা রাত ঘুমাননি?" "না।" "কেন?" "ঘুম আসছিল না।" মেঘ কণ্ঠ খাদে নামিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, "কল কাটতে বলেছিলাম, কাটেননি কেন?" "কল কাটতে ইচ্ছে করেনি তাই কাটিনি।" মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করল, "অফিস নেই?" "আছে।" মেঘ সময় দেখে পুনরায় শক্ত কণ্ঠে বলল, "সময় হয়ে যাচ্ছে, উঠছেন না এখনো?" "যেতে ইচ্ছে করছে না।" আবিরের নিরুদ্বেগ কণ্ঠে এক একটা উত্তর শুনে মেঘ আশ্চর্য বনে যাচ্ছে। যে মানুষটাকে এতদিন গুরুগম্ভীর, অনুভূতিহীন আর নিষ্ঠুর ভেবে এসেছে, সে আবির ভাইয়ের আকস্মিক পরিবর্তন মেঘের মনে বিশাল প্রভাব ফেলছে। মেঘ রাশভারী কণ্ঠে শুধালো, "সমস্যা কি আপনার?" আবির মুচকি হেসে উত্তর দিল, "বহুত সমস্যা, এদের কোনো সমাধানও নেই।" নিজের অজান্তে মেঘের ঠোঁট জুড়ে লালিত হাসি ফুটল। লজ্জায় লাল হওয়া দুই গাল চিকচিক করছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, "থাক ভাই, বুঝছি আপনার সমস্যা। প্লিজ এখন উঠে অফিসে যান।" "আমি তোর ভাই?" "ভাই না তো কি?" মেঘের মুখে এমন প্রশ্ন শুনে আবির ভেতরে ভেতরে জ্বলে উঠল। গম্ভীর মুখ করে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে অগ্নিকণ্ঠে বলল, "আমি তোর বাবার দাদুর নাতির ছেলে হতে পারি, কিন্তু তোর ভাই না, বাই।" আবির কল কেটে দিয়েছে। মেঘ আহাম্মকের মতো বসে আছে। আবির যে ভাই ডাকার ক্ষোভে রাগ করে ফোন কেটেছে, এটা বুঝতে সময় লাগলো না মেঘের। কিন্তু এটাও বুঝতে পারছে না, আবির ভাই আর শুধু ভাই, এর মধ্যে পার্থক্যটা কি। বেশ কিছুক্ষণ বসে থেকে চটজলদি উঠে রুম গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল। অজু করে ফজরের নামাজ পড়ে ছাদে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলো। এর মধ্যে আবিরের আর কোনো কল আসলো না। মেঘের মনে বেশ কিছু প্রশ্ন উদ্দীত হচ্ছে। রুমে কিছুক্ষণ পায়চারি করে এক বুক সাহস নিয়ে অডিও কল দিল। কল বাজতে বাজতে কেটে গেছে। মেঘ এবার চেয়ারে হেলান দিয়ে বসে ভিডিও কল দিল। কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হলো। দেখে বোঝাই যাচ্ছে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এসে কোনো রকমে কলটা রিসিভ করেছে আবির। এখনো ঘন ঘন শ্বাস ফেলছে। আবিরের জলসিক্ত উন্মুক্ত শরীর, কোমরে বাঁধা সাদা টাওয়েল, আবিরের ভেজা চুল, লোমশ বুক আর মেদবিহীন পেট দেখে মেঘ যততত্র দৃষ্টি সরিয়ে নিল। ঢোক গিলে উষ্ণ শ্বাস ছেড়ে বলল, "সরি সরি, অসময়ে কল দিয়ে ফেলেছি।" আবির মেকি স্বরে বলল, "সরি বললেই কি আমার মান ইজ্জত ফিরে পাবো?" মেঘ চোখ নামিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, "আমি বুঝতে পারিনি, সরি।" আবির মুচকি হেসে অন্য একটা টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বলল, "দূর পাগলি, এসব কোনো ব্যাপার না। তাছাড়া আমি আপনার কলের অপেক্ষায় ছিলাম।" "কেন?" "আজ প্রজেক্টের ফাইনাল মিটিং, কি পড়ে যাব বুঝতে পারছিলাম না। আবার করেছি রাগ, তাই নিয়ে নিজে থেকে কলও দিতে পারছিলাম না।" মেঘ লাজুক হেসে বলল, "আপনি এমন ঢং করা কোথা থেকে শিখেছেন?" "আপনার থেকেই শিখেছি।" মেঘ ভেংচি কাটল। আবির মুচকি হেসে দু তিনটা শার্ট ফোনের সামনে ধরে চিন্তিত স্বরে জিজ্ঞেস করলো, "কোনটা পরবো?"
মেঘ কয়েক সেকেন্ডে একটা শার্ট সিলেক্ট করে দিল। আবির ১০-১৫ মিনিটের মধ্যে একদম ইন করে শার্ট পরে ব্লেজার টাই সহ শু জুতা পরে সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ফোন থেকে খানিকটা দূরে সরে উঁচু গলায় জিজ্ঞেস করলো, কেমন লাগছে? মেঘ অপাদমস্তক দেখে মোলায়েম কণ্ঠে বলল, মাশাল্লাহ, কিন্তু কিন্তু কে? হাউ ডু আই বাইট দ্য পিঙ্কি ফিঙ্গার নাও? অর্থাৎ এর অর্থ হচ্ছে, আমি এখন কনিষ্ঠ আঙুলে কিভাবে কামড় দিব? ইন এ ড্রিম, স্বপ্নে। আবির টেবিল থেকে সানগ্লাসটা নিয়ে চোখে দিয়ে শেষবারের মতো ফাইলগুলো দেখে নিচ্ছে। এদিকে সানগ্লাস চোখে দেখাই মেঘ গুনগুন করে গান গাইতে শুরু করলো। কালো সানগ্লাসটাই কেন এত সুখ, হে যুবক। আবির ফোন কাছে নিয়ে বলল, দৃষ্টিতে যেন সে রাজপুতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন। এটা বলবেন না? মেঘ নিজের মাথায় গাঁটটা মেরে মুখ চেপে ধরেছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মলিন হেসে বলল, শুনলাম আপনি ইদানিং খুব বেশি গান গাইতেছেন। কই, আমাকে তো শোনালেন না। মেঘ বিড়বিড় করে বলল, আপনার অফিস কখন? যান না কেন? যাবই তো, আগে কথা শেষ করি। আপনার সাথে আর কোনো কথা নেই। গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সারা রাত নির্ঘুম কাটিয়েছেন, এখন আবার ঢং করছেন। এদিকে আব্বু শুধু আমার ভাইয়ের দোষই দেখে, আপনার দোষ দেখে না। আপনি যে সারা রাত ঘুমাননি, এটা কি ঠিক করেছেন? এর প্রভাব মিটিংয়ে পড়বে না? জি না ম্যাডাম, বরং আজকের মিটিং বেস্ট হবে। আপনি শুধু দোয়া করবেন, মিটিং শেষ করে কল দিব, ঠিক আছে? ফি আমানিল্লাহ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বিকেলের দিকে আবিরের সাথে কথা হয়েছে। আজকের মিটিং ঠিকঠাক মতো শেষ হয়েছে। ১ সপ্তাহের মধ্যে প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। মোজাম্মেল খান আর আলী আহমদ খান আবিরকে বাসায় ফিরতে বলেছেন। কিন্তু আবির বলেছে আরও ২ মাসের মতো সময় লাগবে। কারণ জিজ্ঞেস করায় বিস্তারিত কিছুই বলেনি। এদিকে মেঘও বেশ উদ্বিগ্ন। বন্যার সাথে আগে থেকে প্ল্যান করা ছিল আজ বিকেলে মেলায় যাবে। বন্যা রেডি হয়ে বিকেলের দিকে বেরিয়েছে ঠিকই, কিন্তু মেঘ আবিরের ওপর অভিমান করে ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। বন্যা বেশ কয়েকবার কল দিয়েছে, বন্ধ পেয়ে একা একাই হাঁটছে। অন্য সময় হলে মেঘকে বাসা থেকে নিয়ে আসতো, কিন্তু ইদানিং মেঘেদের বাসায় যাওয়ার কথা মাথায় আসলে লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ঘণ্টাখানেক পর তানভীরের কল আসছে। অসময়ে তানভীরের কল দেখে বন্যা খানিকটা অবাক হয়ে আশেপাশে তাকালো। কোথাও পরিচিত কাউকে নজরে পড়ছে না। ভয়ে ভয়ে কল রিসিভ করলো। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, একা একা ঘুরছো কেন? আপনার বোন আমাকে বাসা থেকে বের করে এখন ফোন বন্ধ করে ফেলেছে। তুমি আমাকে কল দিতে পারতা না? এত ইমার্জেন্সি ছিল না, তাই দেইনি। কোথায় আছো বলো, আমি আসছি। আপনার আসতে হবে না। বলো। বন্যা জায়গার নাম বলতে তানভীর বলল, আমি কাছেই আছি, ১০ মিনিট অপেক্ষা করো। ৮ থেকে ১০ মিনিটের মধ্যে তানভীর বাইক সমেত হাজির হলো। বন্যা তানভীরকে দেখে আস্তে করে বলল, আপনার আসার কোনো দরকার ছিল না, আমি এক্ষুনি চলে যেতাম। রেগে আছো? বন্যা শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, না, বনু ঘুমাচ্ছে। তুমি বাসায় গেলে না কেন? আর নয়তো আমাকে আগে কল দিতে, আমি বনুকে নিয়ে আসতাম। আমি বাহিরে আছি, এটা আপনাকে কে বলেছে? বনু কল দিয়েছিল, বলেছে ওর বের হতে মুড নেই, তোমাকে যেন মেলায় নিয়ে যাই। বন্যা কপাল গুটিয়ে ধীর কণ্ঠে বলল, আমি মেলায় যাব না। মনে মনে মেঘকে কিছুক্ষণ বকে নিল। তানভীর সবসময়ের মতো গম্ভীর কণ্ঠে বলল, বনুর কথা অমান্য করলে বাসায় তুলকালাম কাণ্ড করে ফেলবে। এমনিতেই বাসায় আমাকে কেউ সহ্য করতে পারে না, এ অবস্থায় বনুকে রাগেলে আমার নিশ্চিত বাসা থেকে বের করে দেবে। বন্যা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে পশ্চিম আকাশের পানে তাকিয়ে আছে। সূর্য আপন গতিতে নিজ গন্তব্যে ছুটছে। আজকের আকাশ অন্যান্য দিনের থেকেও অনেক বেশি সুন্দর। তানভীর বন্যার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, যাবে না? বন্যা রক্তিম আকাশের পানে তাকিয়ে থেকে উত্তর দিল, আজকের আকাশটা খুব বেশি সুন্দর, কোথাও যেতে ইচ্ছে করছে না। বন্যার দৃষ্টি লক্ষ্য করে তানভীরও আকাশের পানে তাকালো। গাঢ় নীল রঙের আকাশে মেঘেদের আনাগোনা, পাখিরা আপন গতিতে উড়ে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের বাড়ি ফেরার বড্ড তাড়া। গোধূলি লগ্নের সূর্যটা বরাবরের মতোই রক্তিম। তানভীর কয়েক মুহূর্ত আকাশ দেখে আচমকা ঘুরে দাঁড়িয়েছে। বন্যার কাছাকাছি স্টিলের বেষ্টনীতে মৃদুভাবে হেলান দিয়ে বন্যার অভিমুখে তাকালো। সূর্যের বিক্ষিপ্ত আলোক রশ্মিতে বন্যার মুখ লাল হয়ে আছে।
তানভীর বন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ সময় নিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, নীলম্বরের ভাজে ভাজে তোমার নামে সন্ধ্যা সাজে। বন্যা অকস্মাৎ আর চোখে তাকাতেই তানভীর নড়ে উঠল। কাজল পরিহিতে টানা টানা চোখ দুটা যেন দৃষ্টিতে তানভীরের মতো শক্তপোক্ত ছেলের সত্তাকে বিলীন করে ফেলবে। বন্যা কোনো কথা না বলে পরপর দুবার ভুরু নাচালো। তানভীর মুচকি হেসে এপাশ ওপাশ মাথা নেড়ে অন্যদিকে মুখ করে তাকালো। বন্যা তানভীরের দিকে লাজুক হাসল। ফোন ভাইব্রেট হতেই বন্যা ফোনের দিকে তাকালো। মেঘের মেসেজ আসছে, আমার ভাইকে দিয়ে দিলাম, দেখে রেখো। বন্যা ছোট করে মেসেজ পাঠালো, ওকে ননদিনী। অকস্মাৎ পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর কানে বাজলো। মায়াবী কণ্ঠের ডাক, তানভীর। তানভীরের সঙ্গে সঙ্গে বন্যাও ঘুরে দাঁড়ালো। বোরকা পরা এক মেয়ে, চোখ হাত পা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। বন্যা ভুরুক্ষেপহীন নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েটা একটু এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো? তানভীর কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বন্যাকে এক পলক দেখে ভারী কণ্ঠে প্রশ্ন করলো, কে আপনি? আমাকে চিনতে পারছো না? আপনাকে চেনার কথা ছিল নাকি? মেয়েটা এবার চোখ নামিয়ে শীতল কণ্ঠে বলল, আমি আয়েশা, চিনতে পারছো? অকস্মাৎ তানভীরের চোয়াল শক্ত হয়ে গেছে। কপালে আরো কয়েক স্তর ভাঁজ পড়ল। চোখ দুটো আগ্নেয়গিরির লাভার ন্যায় টকবক করছে। অক্ষিপটের ব্যথা অনুভব হচ্ছে। বন্যা তখনও স্বাভাবিক দৃষ্টিতে তানভীর আর সেই মেয়েকে দেখছে। বন্যা বুঝতেই পারছে না কে এই মেয়ে। সে ভেবেছে পরিচিত, বান্ধবী বা অন্য কেউ হতে পারে। আয়েশা কণ্ঠ খাদে নামিয়ে নমনীয় কণ্ঠে বলল, তোমাকে অনেকদিন পর দেখলাম। তানভীর মুখ ফুলিয়ে ঘন ঘন শ্বাস ছাড়ছে। চোখে মুখে তীব্র আক্রোশ। আয়েশা আবারও বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বন্যার দিকে তাকিয়ে বলল, পার্সোনাল। বন্যার এতক্ষণ কোনো কিছু অনুভব না হলেও এবার কিছুটা রেগে গেছে। মনের ভেতর প্রশ্ন জাগছে, কে এই মেয়ে? তানভীর অন্যদিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, কথা বলার মতো সময় আর ইচ্ছে কোনোটাই আমার নেই। তানভীর পাশ কাটিয়ে যেতে যেতে হুঙ্কার দিল, বন্যা, আসো, যেতে হবে। বন্যা ওই মেয়েকে দেখে দেখে এগোচ্ছে। তানভীর বাইক পর্যন্ত যেতে যেতে ওই মেয়ের উচ্চস্বরে বলে উঠল, তানভীর, আমি তোমাকে এখনো ভালোবাসি। তানভীর শুনেও যেন কথাটা শুনল না। রাগে হাত পা কাঁপছে। মেয়ে বলে পারছে না শুধু গায়ে হাত তুলতে। মেয়ের কথা শুনে বন্যা থমকে দাঁড়ালো। বুকের ভেতরটা অকস্মাৎ মোচড় দিয়ে উঠেছে। বুঝতে বাকি রইল না, এই মেয়ে তানভীরের এক্স গার্লফ্রেন্ড। তানভীর বাইক স্টার্ট দিয়ে অগ্নিকণ্ঠে চিৎকার করল, বন্যা, আসতে বলছি তোমায়। বন্যা থতমত খেয়ে ছুটে গেল। চুপচাপ বসে পড়ল বাইকের পেছনের সিটে। তবে বরাবরের মতো এবারও তানভীরের সঙ্গে দূরত্ব রেখে বসেছে। কিছুক্ষণ আগেও আকাশের পানে তাকিয়ে ভাবছিল, আজ থেকে বাইকে বসলে তানভীরকে ধরে বসবে। কিন্তু তার হলো কই। দুজনের বুকের ভেতর যে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে সে খবর কেউ জানে না। মেলার কাছাকাছি এসে বাইক থামল। বন্যার মেলায় যাওয়ার মতো বিন্দুমাত্র আগ্রহ নেই, আর না আছে তানভীরের। তবুও মেঘের কথা মেনে ঢুকলো মেলায়। বন্যা চুপচাপ ঘুরে দেখছে। মেঘের সঙ্গে অনেক কিছু কেনার প্ল্যান করেছিল ঠিকই, তবে এখন আর ইচ্ছে নেই। কিছুক্ষণ ঘুরে বন্যা চাপা স্বরে বলল, আমার বাসায় যেতে হবে। তানভীর ঘড়িতে সময় দেখে নিল। বন্যা দ্রুত হেঁটে গেটের দিকে যাচ্ছেন। বন্যা দুই তিনটা দোকান পেরিয়ে হঠাৎ খেয়াল করলো আশেপাশে তানভীর নেই। থমকে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখলো তানভীর দোকানে কি কিনছে। বন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে বলল, তো তোমাকে ডাকছিলাম, তুমি শোনোনি, সরি। বন্যা আবারও হাঁটা শুরু করলো। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, এগুলো তোমার, আমার লাগবে না, ধন্যবাদ। বন্যা বেরিয়ে পড়েছে। অন্যান্য দিনের মতো তানভীর আজ আর জোর গলায় কিছু বলতে পারছে না। দ্রুত এগিয়ে গেল বন্যার কাছে। বন্যার চোখ মুখ স্বাভাবিক, যেন কিছুই হয়নি। শান্ত কণ্ঠে বলল, আমি এখান থেকে রিক্সা নিয়ে যেতে পারবো, কিন্তু আমি তোমাকে একা ছাড়তে পারবো না। বন্যা মলিন হেসে মনে মনে আওড়ালো, আপনার অতীত বর্তমান হলে আপনার জীবনে এই বন্যার অস্তিত্ব থাকবে না। তানভীর বাইক স্টার্ট দিয়ে উঠতে বলল। বন্যা বাধ্য হয়ে উঠে বসল। কারো মুখে কোনো কথা নেই। মুকলেস মিয়ার দোকানের সামনে আসতেই মুকলেস মিয়া বন্যাকে ডাকতে শুরু করলেন। বন্যা নামতে বলায় তানভীরের অনিচ্ছা থাকা সত্ত্বেও বাইক থামালো। তানভীরের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তানভীর শক্ত কণ্ঠে বলল, যদি গিফট না নাও তাহলে আমি এখানেই বসে থাকব। বন্যা কিছু না বলে দোকানের দিকে এগিয়ে গেল। মোকলেস মিয়ার পাশের দোকানে বন্যার আব্বু কাপড় ইস্ত্রি করতে দিয়েছিল।
ইমার্জেন্সি কাজে ওনাকে এক জায়গায় যেতে হবে, তাই ইস্ত্রি করে জামাকাপড় মোখলেস মিয়ার দোকানে রেখে গেছে। মোখলেস মিয়া কাপড় আর কিছু খাবার দিয়েছেন। বন্যা না করা সত্ত্বেও উনি জোর করেই দিয়েছেন। বন্যারা সচরাচর বাসা থেকে বের হয় না। বন্যাদের কিছু খেতে ইচ্ছে হলে বন্যার ছোট ভাই হৃদই নিয়ে যায়। মাস শেষে বন্যার আব্বু টাকা দিয়ে দেন। তানভীর বাইক থেকে ঘাড় ঘুরিয়ে রাগীর চোখে সেই দিকে তাকিয়ে আছে। হঠাৎ মোখলেস মিয়ার নজর পড়ে তানভীরের দিকে। তানভীরের তাকানো দেখে মোখলেস মিয়া বন্যাকে জিজ্ঞেস করলেন, পোলা এমনে তাকায় আছে কেন? ভাড়া দাওনি? বন্যা কিছু বলার আগে মোখলেস মিয়া দোকান থেকে বের হতে হতে উচ্চস্বরে শুধালো, এই ছেলে, তোমার ভাড়া কত? আমি ভাড়া দিয়ে দিচ্ছি, তবু আমার বইয়ের দিকে এভাবে তাকায়া থাকো না। তানভীরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। রাগে দাঁত কটমট করছে। দু চোখ লাল হয়ে গেছে। বন্যা দ্রুত বেরিয়ে যেতে যেতে বলল, দাদা আমি কথা বলছি। বন্যা তানভীরের কাছে গিয়ে বিড়বিড় করে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বাসায় যান প্লিজ। তুমি গিফট না নিলে আমি এক পাও নড়ব না। বন্যা আস্তে করে কপাল চাপড়ালো। মেঘের ভাই বলে কথা, সে তো মেঘের মতোই জেদি হবে। এটা বন্যা ভুলে গেছিল ভেবে রাগ লাগছে। মোখলেস মিয়া দোকান থেকে ডাকলেন, সমস্যা কোনো? না দাদা। বন্যা তানভীরের হাত থেকে গিফটের ব্যাগটা নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এবার এখান থেকে যান প্লিজ, আব্বু দেখলে সমস্যা হবে। তানভীর কথা না বাড়িয়ে মোখলেস মিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে গলি থেকে বেরিয়ে চলে গেছে। এদিকে মেঘ আবিরের ওপর রাগ করে ফোন আর অন করেনি। আম্মুর ফোন থেকে তানভীরকে কল দিয়েছিল। সন্ধ্যার পর নিচে এসে নুডলসের পাকোড়া বানাতে শুরু করলো। মিম আর আদি আগে থেকেই রেডি হয়ে বসে আছে। আবির বাসার সবার সঙ্গে কথা বলতে বলতে মেঘের কথাও জিজ্ঞেস করলো। আকলিমা খান রান্নাঘর থেকে এসে মেঘের দিকে ফোন ধরিয়ে একগাল হেসে বললেন, সে এখন রেসিপি শিখতে ব্যস্ত। ৮-১০ পদের পাকোড়া বানানো শিখে ফেলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, পাকোড়াতে লবণ দেয় তো? মেঘ ফোঁস করে উঠল। আকলিমা খান কপট রাগী স্বরে বললেন, মেয়েটাকে কেন রাগাচ্ছ বলো তো? আবির শান্ত কণ্ঠে বলল, কেউ যদি বিজ্ঞ হয়েও অজ্ঞের মতো আচরণ করে তো আমি কি করব? রাখি। তাকিয়া লবণের বিষয়ে আটকে থাকলেও আবিরের কথার মিনিং মেঘ ঠিকই বুঝেছে। তাড়াতাড়ি কাজ শেষ করেছে যেন রুমে গিয়ে আবিরকে কল দিতে পারে। এর মধ্যে তানভীর বাসায় আসছে। চোখ মুখ কালো হয়ে আছে। মেঘকে রান্নাঘরে দেখে শান্ত কণ্ঠে বলল, বনু, এক কাপ কফি করে দিবি? আনছি। মেঘ কফি আর পাকোড়া নিয়ে খুশিতে গদগদ হয়ে হাজির হলো। তানভীর চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া, কোনো সমস্যা? না। মেঘের ভয়ে বুক কাঁপছে। বন্যার সাথে যদি ঝগড়া করে তাহলে কি হবে? মেঘ শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, ভাইয়া বলো কি হয়েছে? বন্যা কোথায়? ওকে বাসায় দিয়ে আসছি। তাহলে আর কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? তানভীর কফির কাপে চুমুক দিয়ে কাপ সামনে রেখে আস্তে করে বলল, আজ আয়েশার সঙ্গে দেখা হয়েছিল। আয়েশার নাম শুনতেই চমকে উঠল মেঘ। প্রশস্ত আখি যুগল আরো বেশি প্রশস্ত করে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, থাপ্পড় দিয়েছো? না। মেঘ অকস্মাৎ সোফায় ঘুষি মারতে শুরু করলো। পরপর বেশ কয়েকটা ঘুষি দিতে দিতে চেঁচিয়ে উঠল, তোমাকে না আমি বলেছি সামনে পেলে চোখ বন্ধ করে থাপ্পড় দিবে? তুমি থাপ্পড় দিলে না কেন? তানভীর তড়িৎ বেগে উঠে মেঘের দুহাত শক্ত করে ধরে বলল, একটু ঠান্ডা হয়ে কথা তো শুনবি? তুমি থাপ্পড় দাওনি কেন? পাবলিক প্লেসে মেয়েদের গায়ে হাত তোলাটা শোভা পায় না। ইস, আমি কেন গেলাম না আজ? ওই মেয়েকে কয়েকটা থাপ্পড় দিয়ে আসতাম। বন্যা কোথায় ছিল? বন্যাও দেখেছে? বন্যা সাথেই ছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, শেষ, আমার সব শেষ। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে জিজ্ঞেস করল, বিড়বিড় করছিস কি? কিছু না, হাত ছাড়ো, রুমে যাব। ঘুষাঘুষি করবি না তো? ঘুষাঘুষি করে নিজের হাত ভেঙে কি করব? যার নাক মুখ ভাঙা দরকার তারটাই যদি না ভাঙতে পারি? বুঝছি, তুমি আর কিছু পারবা না। আবির ভাইকে বলতে হবে। তানভীর হাত ছেড়ে ভীতিকণ্ঠে বলল, প্লিজ ভাইয়াকে কিছু বলিস না। এই ঘটনাটা ভাইয়া শুনতে পারলে আমার কপালে বহুত দুর্গতি আছে। ঠিক আছে, বলবো না। মেঘ রুমে এসে ফোন অন করতে বন্যার কল আসলো। বন্যা একে একে সব ঘটনা খুলে বলল। মেঘ যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছে। পরপর আবিরকে কল দিল। আবির কল রিসিভ করে শক্ত কণ্ঠে ধমক দিল, এই মেয়ে, এত নির্বোধ কেন তুই? আমি কি করেছি? কথা না শুনে না বুঝে ফোন বন্ধ করে বসে আছিস? কি শুনবো আর কি বুঝবো?
আপনি যেই কাজে গিয়েছিলেন সেই কাজ শেষ করে তবুও আপনি বাসায় ফিরবেন না। এটাতে কি বুঝবো আমি? আমি শুধুমাত্র প্রজেক্টের কাজের জন্য এত দূরে আসিনি। বাংলাদেশে টানা ৩ টা প্রজেক্ট করলে এটার সমান বেনিফিট পেতাম। সব ছেড়ে এখানে এসে পড়ে থাকতাম না। আমি আমার প্রয়োজনে আসছি, আর প্রজেক্টটা শুধুমাত্র আমার বাহানা ছিল। যে প্রজেক্ট ১৫ দিনে শেষ করতে পারতাম, সেটা কমপ্লিট করতে ৩ মাসের উপরে সময় নিচ্ছি। যেন আব্বু চাচু কিছু বুঝতে না পারে। আপনি কেন গিয়েছেন? কি প্রয়োজন আপনার? আমার টাকার প্রয়োজন। মেঘ কপাল কুঁচকে বলল, আপনার কত টাকার প্রয়োজন? আপনি আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়েছিলেন মনে নেই? ওইটাতে অনেক টাকা আছে। আপনি ওইখান থেকে টাকা নিতে পারেন। আমার এত টাকা লাগেই না। আবির মুচকি হেসে বলল, ওইটা শুধুমাত্র তোর, আর ওইখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাঠানো হচ্ছে শুধু তোর জন্য। তোর যা ইচ্ছে হয় তাই কিনিস। আরো বেশি প্রয়োজন হলে একবার জানাস শুধু। আমার টাকার বিশেষ কোনো প্রয়োজন নেই। আপনি এগুলো নিয়ে যান। তবুও চলে আসেন প্লিজ। আবির শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, কেন বুঝতে পারছিস না? আমার লাখ টাকার প্রয়োজন না, আরো বেশি প্রয়োজন। তাহলে কত প্রয়োজন? কোটি। হোয়াট? কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? দরকার আছে। এত টাকা কে দিবে আপনাকে? আমার টাকা আমি নিতে আসছি। কে দিবে আবার কি? এখানে স্থানীয় এক ফ্রেন্ডের বাবা বড় বিজনেসম্যান। ওনার কথা মতো আমরা দুজন স্টুডেন্ট থাকাকালীন ছোট ছোট বেশ কয়েকটা কোম্পানিতে শেয়ার কিনেছিলাম। যদিও সবকিছু উনিই ম্যানেজ করে দিয়েছিল, আমি দেশে যাওয়ার আগে সবগুলো শেয়ার অ্যামাউন্ট একসাথে করে আঙ্কেলের কোম্পানিতে কিছুটা শেয়ার কিনে গিয়েছিলাম। কারণ আমার কাছে উনারাই একমাত্র বিশ্বস্ত মানুষ ছিলেন। এখন আমার টাকার প্রয়োজন। আঙ্কেলকে জানানোর পর আঙ্কেল এখানে আসতে বলেন। কোম্পানির বেশ কিছু কাজ পেন্ডিং আছে, সেগুলো কমপ্লিট করতে পারলে আমি যত আশা করছি তার থেকেও অনেক বেশি দামে শেয়ারটা বিক্রি করতে পারবো। তানভীর আর রাকিব ব্যতীত এই কথা আর কেউ জানে না। আজ তোকে বলছি। আব্বু চাচ্চু এসব জানতে পারলে কিভাবে রিয়্যাক্ট করবে আমি জানি না। তাই প্রজেক্টের নাম করে এখানে আসছি। মেঘ সব কথা শুনে রাশভারী কণ্ঠে বলল, শেয়ারটা বিক্রি না করলে হয় না? আপনার এত কি প্রয়োজন? প্রতিনিয়ত মানুষকে যোগ্যতার প্রমাণ দিয়ে বাঁচতে পারবো না। আমি সব মায়াজাল কাটিয়ে একটা স্বচ্ছ জীবন কাটাতে চাই। জীবন চালাতে ঠিক যতটা প্রয়োজন ততটা ইনকাম করতে পারলেই হবে। আমার শুধু মানসিক শান্তি চাই। মেঘ চুপ করে বসে আছে। কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। আবির মোলায়েম কণ্ঠে শুধালো, রাগ করেছিস? না, রাগ কেন করব? আপনি যা সিদ্ধান্ত নিয়েছেন তা অবশ্যই ভেবেচিন্তে নিয়েছেন। বাসার কাউকে এ ব্যাপারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আচ্ছা। আজ সকাল থেকে আলী আহমদ খান ও মোজাম্মেল খানের মধ্যে মনোমালিন্য চলছে। সারাদিন খাওয়া দাওয়া নেই। যে যার রুমে শুয়ে আছেন। বাসার সবাই চেষ্টা করেও রাগ ভাঙাতে পারেনি। দুপুরের পরপর ফুপি, জান্নাত আপু, আইরিন আর আসিফ ভাই আসছে। আজ ইচ্ছে করে আরিফ আসেনি। প্রতিনিয়ত মিমের সাথে ঝগড়া করতে ভালো লাগে না তার। মেঘের ফুপি প্রথমে মোজাম্মেল খানের রুমে গেলেন। মোজাম্মেল খান বোনকে দেখে শোয়া থেকে উঠে বসে ভারী কণ্ঠে বললেন, কেমন আছিস? কেমন থাকবো? এই বয়সে এসে তোমরা ভাইয়ে ভাইয়ে কোন দ্বন্দ্বে মেতেছো? আমি কি বলবো? ভাইজানের যা মন চাইতেছে তাই করছেন। কিছু বললেও উনি রেগে যান। বোঝার চেষ্টা পর্যন্ত করেন না। জানিসই তো উনার স্বভাব এরকম। যা বলবে তাই করবে। সমস্যা কি নিয়ে? সমস্যা তো অনেক কিছু নিয়েই। আমার ছেলেকে শাসন করলেও দোষ, না করলেও দোষ। মেয়েকে কিছু বললেও দোষ, না বললেও দোষ। আগে আবির অফিস সামলিয়ে নিত, তাই অফিসের বিষয়ে এত কথা আমায় শুনতে হতো না। এখন আবির নেই, কাজে একটু এদিক সেদিক হলেই রাগ। আমি নাকি গুরুত্ব দেই না। উনি একাই পরিশ্রম করে সবকিছু করেছেন। উনি যা বলবেন তাই হবে। আরো অনেক কিছু। ভাইজান কি কোনোভাবে সংসার ভাঙার কথা বোঝাতে চাচ্ছেন? এই কথা ভুলেও ভাইজানের সামনে বলিস না। আমি সেদিন রাগ করে বলে ফেলেছিলাম, তুমি বললে সংসার ভাগ করে ফেলি। বলেছি না মরেছি। আমার সাথে কথা তো বলেই না, এমনকি এইটাও বলছে আমার ছেলে আমার মেয়ে দুজনই ওনার। ছেলেমেয়ের ব্যাপারে কিছু বলার অধিকার পর্যন্ত আমার নেই। ইকবালই ভালো। তার এসব বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই। তানভীর আবির কি বলে? আবিরের সঙ্গেও ঝামেলা। মাহমুদা খান চিন্তিত স্বরে জিজ্ঞেস করলেন, আবিরের সঙ্গে আবার কিসের ঝামেলা? প্রজেক্ট শেষ, তবুও আবির দেশে আসছে না। তাছাড়া সেই দিন আবির আমার পক্ষে দুটা কথা বলেছিল, সেই আগে আবিরের সঙ্গেও কথা বলে না। এখন করণীয় কি? দেখ তুই মানতে পারিস কিনা। মাহমুদা খান মোজাম্মেল খানের রুম থেকে বেরিয়ে আলী আহমদ খানের রুমে গেলেন।
রুমে ঢুকতে আলী আহম্মদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তুই কি তার পক্ষে কথা বলতে আসছিস? না ভাইজান, আমি আপনার মুখে শুনতে চাই, ঘটনা কি? ঘটনা কিছুই না, মোজাম্মেলের অত্যাচার আর সহ্য হচ্ছে না। কেন, ভাই কি করছেন? তানভীরের সাথে ওর কি শত্রুতা আমি জানি না। কথায় কথায় ছেলেকে বকাবকি করে। আমি কিছু বলতে গেলেও আমার ছেলের সাথে তুলনা দেয়। আমার ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, ওর ছেলে বেকার। কিছুই ঠিকমতো করতে পারছে না। কোথায় আমি আমার ছেলেকে নিয়ে গর্ব করব, উল্টা সে গর্ব করে। সে সারাক্ষণ আমার পিছনে পিছনে লাগে। এই যে ছেলে মেয়েগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে, ওরা কি সারা জীবন একসাথে থাকতে পারবে? আমি এই জন্য সেই দিন রাগে বলেছিলাম, ওর মতো চিন্তাভাবনা আমার থাকলে আমি একা এই সংসারটাকে এতদূর টানতে পারতাম না। এই সংসার আমার। এখানে আমার অধিকার সবচেয়ে বেশি। আমি যা বলব তাই হবে। আমি বোঝাতে চেয়েছি ওর উল্টাপাল্টা আচরণগুলো যেন পরিবর্তন করে। অথচ সে বুঝেছে আমি সংসার ভাঙতে চাচ্ছি। এজন্য আমিও বলেছি, ও যদি চায় বাড়ি থেকে চলে যেতে পারে। কিন্তু তানভীর, মেঘ আর ওদের মা আমার বাড়িতেই থাকবে। ওদের ওপর বাবার অধিকার খাটাতে যেন না আসে। তোমরা এখন যে উপন্যাসটা শুনছো, এই উপন্যাসটার ভয়েস ওভার দিয়েছি আমি ৩১ তারিখ রাত্রে, অর্থাৎ ৩১ ডিসেম্বর রাত্রে। আর তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের আগামী জীবন খুব ভালো কাটুক। তোমাদের মনের সকল ইচ্ছা পূরণ হোক এবং তোমরা বেশি, বেশি করে যেন আল্লাহ তাআলার ইবাদত করতে পারো এবং নিজের জীবনটাকে আরো সুন্দর করতে পারো। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তোমরা যারা উপন্যাস প্রেমী আছো না, উপন্যাস দেখে মনে করছো, আল্লাহ! এর জীবনে কত প্রেম, কত ভালোবাসা, হ্যান-ত্যান। আমার জীবনে কেন নাই? শোনো, আফসোস করো না। তোমরা যেটা পড়ছো না, এটা কারোর মাথা থেকে বের করে লেখা। এটা কোনো বিধাতার লিখন না। এটা আমাদের মতো একজন সাধারণ মানুষ তার চিন্তা মস্তিষ্কে কল্পনা করে সেইখান থেকে ভালোবাসা, মানে লেখিকা লেখার সময় কখনো কৃপণতা করে না। সে যা ভালোবাসা, মনের যত ইচ্ছা সবকিছু একদম পূরণ করে একটা পরিপূর্ণ পুরুষ মানুষ রেডি করে তার মধ্যে সকল ভালোবাসা পুরে দিছে। এবং সেটা একজনের উপরে দেখাচ্ছে, এই জন্যে আমাদের কাছে জিনিসটা এত বেশি রঙিন মনে হচ্ছে। কিন্তু বাস্তবে এতটা সহজ হয় না। বাস্তবে মানুষের জীবনে অনেক কিছু থাকে। হয়তো অভাব থাকে, নয়তো যেকোনো একটা কষ্ট থাকে, থাকেই। যে কোনো না কোনো একটা কষ্ট থাকেই। এজন্য এই সকল কিছু দেখে তোমরা কেউ কখনো আফসোস করো না। বরঞ্চ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। আল্লাহ আমাদের তাদের থেকে অন্তত ভালো রাখছে যারা এখন এই শীতের রাতে কষ্ট করে রেল স্টেশনে কিংবা খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। আর আল্লাহর দেওয়া সবথেকে বড় একটা নিয়ামত কি জানো? তুমি সুস্থ থাকা। সুস্থ থাকা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। তাই সবসময় নিজের যেটা আছে সেটা নিয়ে গর্ববোধ করবা এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। আর এতে করে তোমার জীবনে শুকরিয়া আদায় করার ফলে দেখবা তোমার জীবন অনেক বেশি সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ। আর আমি এই কথাগুলা বললাম, আমি দেখি অনেকেই আফসোস করে। ইসরে! কেন আমি আবির ভাইয়ের মতো এমন একজনকে পাইলাম না। ইসরে! কেন এটা হইল না, কেন ওইটা হইল না। আফসোস করতে নাই। নিজের জীবন নিয়ে খুশি থাকো। দেখবা দুনিয়াটা অনেক সুন্দর। যাই হোক, আজকে আর তোমাদেরকে সাবস্ক্রাইব করার কথা বলব না, লাইক কমেন্টও করার কথা বলব না। এটা তোমাদের ইচ্ছা। আমি তোমাদের সাথে আছি, তোমাদের অপ্রিয় পাঠিকা অরোরা ইসলাম। আল্লাহ হাফেজ।